কাদের সহ 7 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ, সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের। দেশে ফের গ্যাস সংকট, গ্রাহক ভোগান্তি চরমে, অসহায়ত্ব প্রকাশ করলেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিএনপির ইশতেহার বাস্তবায়ন হলে এসডিজিকেও ছাড়ানো সম্ভব, অর্থমন্ত্রী। ভাতা ক্যাশে জীবনমান উন্নত হয় না। চাকরি হারালেন বিপ্লব রুহানী সহ 6 পুলিশ কর্মকর্তা, কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের অভিযোগ। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই গণ অভ্যুত্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত ও যুবলীগ ছাত্রলীগের শীর্ষ নেতাসহ 7 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ। পরে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরকে পলিটিক্যাল জোকার উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাযজ্ঞে ব্যক্তির পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও দায় রয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। তো ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন। জুলাই গণ অভ্যুত্থান দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রসিকিউশনের দাবি, আন্দোলনের তুঙ্গে থাকাকালে সরকার ও দলের শীর্ষ পর্যায় থেকে আসে একের পর এক নির্দেশনা। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। এই দমনপীড়নের পরিকল্পনা ও নির্দেশনার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা ও তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাধিক ফোনালাপে উঠে আসে দলীয় নেতাকর্মী, এমপি মন্ত্রীদের প্রতি নির্দেশনার চিত্র। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। হারুন বেদি সরাই দিচ্ছেন, উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছে। আন্দোলন দমনের নির্দেশনা ও তা বাস্তবায়নে ভূমিকার অভিযোগে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে তিনি বলেন, জুলাইয়ের হত্যাযজ্ঞের ব্যক্তির পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও দায় রয়েছে। এ সময় ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। দলটাকে বিপর্যস্ত করেছেন। তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে। প্রত্যেকে এই 6 জন তারা সরাসরি অপরাধ করেছে, তারা দায় স্বীকার করেছে, তাদের স্বীকারোক্তি আছে, তাদের বক্তব্যের ভিডিও ফুটেজ আছে, তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। সেই কারণে 2টি দায়েরই আমরা সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা চেয়েছি। এদিন সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে কি প্রক্রিয়ায় ও কতটুকু বণ্টন হবে, রায়ে তা স্পষ্ট করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। যে সম্পত্তিটা বাজেয়াপ্তির যে প্রক্রিয়া, সেটি আমাদের রুলস অফ প্রসিডিওরে নাই। বিধানটা যাতে বাস্তবায়ন করা যায়, সেই আবেদনটা আমরা করেছি। যুক্তিতর্কে চায়না রাইফেল, পিস্তল, শটগান, এলএমজি, এসএমজি ও রিভলভার সহ বিভিন্ন অস্ত্র ও হেলিকপ্টার ব্যবহারের তথ্য তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, আন্দোলনকারীদের দমনে 7.62 মিলিমিটার গুলি ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ফের তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে গ্রাহকরা। কিছু জেলার সব কয়টি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। অন্যদিকে তীব্র লোডশেডিংয়ে চরম বিপাকে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। চুলা জ্বলছে না, জ্বলছে দুশ্চিন্তার আগুন। সরবরাহ কম, আকাশ ছোঁয়া দাম এলপিজি সিলিন্ডারেরও। ঘরে বাইরে স্বস্তিতে নেই ভোক্তারা। তীব্র গ্যাস সংকটে বন্দরনগরী চট্টগ্রাম। এর প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা 400 মিলিয়ন ঘনফুট। চাহিদার তুলনায় অর্ধেকের কম সরবরাহ। দুর্ভোগ বেড়েই চলেছে গ্রাহকদের। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আরও দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। শিল্প কারখানায় কমে গেছে উৎপাদন। কিছুদিন আগে তেলের অবস্থা এরকম হয়েছিল,
তেলের দাম যখন বাড়ি গেছে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এখন আপনি প্রতি লিটারে 50 টাকা করে দেন, দেখবেন যে প্রত্যেকটা ফার্ম চালু হয়ে গেছে। মালিক পক্ষ আমাদের ইনকাম কম নিতেছে না, আমরা যে লাঞ্ছনা করতেছি, কোথায় খামু কোথায় কি করুম। এই রাতের 11টা বাজে আমি সিরিয়াল দিয়েছি, এখনো পাইনি, গ্যাস নাই। গত 21শে জুলাই মহেশখালীর এলএনজির ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এটি বন্ধ হয়ে যায়। প্রায় 2 সপ্তাহ পর আংশিক চালু হলেও এখনও কাটেনি গ্যাস সংকট। অসংখ্য গাড়ির দীর্ঘ সারি, কিন্তু তীব্র গ্যাস সংকটে বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে নোয়াখালীর সব সিএনজি ফিলিং স্টেশন। স্বল্প গ্যাসে ভোগান্তি আবাসিক গ্রাহকদের। গোপালগঞ্জ, মাগুরা সহ বিভিন্ন জেলায় রাত দিন সমান তালে তীব্র লোডশেডিং। ভোক্তাদের অভিযোগ, প্রতিদিন অন্তত 10-12 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। দুর্বিষহ জনজীবন। বর্তমান বিদ্যুতের অনেক খারাপ অবস্থা। 1 ঘন্টা থাকে তো 2 ঘন্টা থাকে না। 2 ঘন্টা 3 ঘন্টা পর আসে, আধা ঘন্টা থাকে, 10 মিনিট থাকে। গরমেতে আমাদের খুব সমস্যা হচ্ছে। এদিকে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। জ্বালানি সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা শুধু বিদ্যুৎ খাত নয়, সামগ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য অমিত বলেছেন, এক্ষেত্রে সরকার অসহায়। তিনি বলেন, গ্যাস পর্যাপ্ত সরবরাহ করা না গেলে পাওয়ার প্ল্যান্টের সংকট হবে। তবে পরিস্থিতি মোকাবেলায় কৌশল নেওয়া হয়েছে যাতে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে কার্গো খালা সম্ভব হচ্ছে না। এক্সিলারের টার্মিনালটি পুরো সক্ষমতায় চালাতে হলে 72 ঘন্টা তা বন্ধ রাখতে হবে, যা বড় চ্যালেঞ্জ। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই, আমরা তো এটা অসহায়, আত্মসমর্পণ করতে হবে প্রকৃতির কাছে। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। কিছু না, বিদ্যুতের এত সংকট কেন? বিদ্যুতের সমাধান এটা তো গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিই। বিএনপির নির্বাচনী ইশতেহার শতভাগ বাস্তবায়ন করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজিকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব। তবে কেবল ভাতা দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা যাবে না। রাজধানীতে এসডিজি বিষয়ক জাতীয় সম্মেলনের সমাপনীতে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শেখ হাসিনার আমলে প্রবৃদ্ধির হিসাবকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো। সেলিম মালিকের রিপোর্ট। 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়নে দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সহ 17টি লক্ষ্য অর্জনে কতটুকু এগিয়েছে বাংলাদেশ? এসব নিয়ে আয়োজিত 3 দিনব্যাপী সম্মেলনের সমাপনী ছিল বুধবার। বাংলাদেশের প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে। সম্মেলনে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, প্রকৃত তথ্য আড়াল করে দেশের উন্নয়ন প্রবৃদ্ধির ভুয়া তথ্য প্রচার করত শেখ হাসিনা সরকার। দেশের ভিতরে বৈষম্যের পরিমাণ কিন্তু বেড়ে গেছে এবং এই বৈষম্যের পরিমাণ শুধু আয়ের বৈষম্য না, এই বৈষম্য আমাদের ভোগের বৈষম্য, এই বৈষম্য আমাদের কিন্তু সম্পদের বৈষম্য। কেবল সবার আগে বাংলাদেশ নয়, সরকার সবার জন্য সমান অধিকার ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমাদের লক্ষ্য একটাই, যে সবার জন্য একটি বাংলাদেশ আমরা যাতে ওনার নেতৃত্বে এমনভাবে নিয়ে যেতে পারি যেটির মধ্যে কেউ কাউকে অবহেলা করবে না এবং সবাই মনে করবে ইয়েস, আমিও তো এটির অংশ। আর অর্থমন্ত্রী জানান, বিএনপি সরকারের ইশতেহারের লক্ষ্য এসডিজিকেও ছাড়িয়ে যাবে। আমি বলছি এসডিজিতে যা নাই বিএনপির ম্যানিফেস্টোর তার থেকে বেশি আছে। কোনো ভাতা দিয়ে, ক্যাশ দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন হবে না। তাদের জীবন মান যদি উন্নয়ন করতে হয়, যার যেখানে সম্ভাবনা আছে তাদেরকে ফ্যাসিলিটেট করা।
তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান অর্থমন্ত্রী। তথ্য আমরা আবার পুনর্বার চেক করেছি, তারপরে এই যে নতুন ইনফ্লেশনের যে তথ্যটা দেওয়া হয়েছে সঠিকভাবে দেওয়া হয়েছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হালাল পণ্য নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা BIISS আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 1 মাসের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সাথেও। এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে যাতে কোনো বাধা তৈরি না হয় সেজন্য বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনা জোরদারের কথাও জানান মন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণ $1 বিলিয়নের নিচে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। এছাড়াও আরও 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরির একটা অন্যতম প্রাথমিক উপজীব্য একটা উপাদান যে যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন গুজবকে আমলে নিচ্ছে না সরকার, এমন কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, ভারতের সাথে জটিলতা সমাধানযোগ্য। এক্ষেত্রে ভারতের ইতিবাচক মনোভাবের অপেক্ষায় বাংলাদেশ। প্রতিটি স্তরে যুব সমাজকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যুব সমাজের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ঘরে বসে যেন যুব ও নারীরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সরকার এই লক্ষ্যে দেশের 64 জেলায় এরই মধ্যে ফ্রিল্যান্সিং কর্মসূচির উদ্বোধন করেছে। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। 2013 সালের মে মাসে মতিঝিলে হেফাজতের শাপলা চত্বরে গণহত্যার অন্যতম কুশীলব এবং 2011 সালে বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের ওপর বর্বরোচিত হামলার অন্যতম আসামি বিপ্লব কুমার সরকার সহ 6 পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ 6 পুলিশের চাকরি স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়। বরখাস্ত অন্য সদস্যরা হলেন কাজী আশরাফুল আজিম, মোহাম্মদ গোরাম রুহানি, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মোহাম্মদ ইকবাল হোসাইন। এই 6 কর্মকর্তাই আগে সাময়িক বরখাস্ত ছিলেন। বিপ্লব কুমারকে বরিশালের ডিআইজি রেঞ্জে বদলি করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ক্ষমতা বলে তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ নারী ক্রিকেটের পথচলা শুরু হয়েছিল আরাফাত রহমানের উদ্যোগেই। নিলয় মজুমদারের রিপোর্ট। তিনি ছিলেন আড়ালের মানুষ, অথচ অনিন্দ আলো তাকে আলোকিত করেছিল তার কর্মে। রাষ্ট্রপতি পিতার পরিবারে জন্ম নিয়েছিলেন নিতান্ত সাধারণ হয়েই। আরাফাত রহমান কোকো নীরবতার ভাষা দিয়েই যেন বুনে গেছেন না বলা কথকথা। তার কাজ তাকে পৃথক করেছে পরিচয়ে। দেশের ক্রীড়াক্ষেত্রে আলো ছড়িয়েছিলেন নিভৃতে নীরবে।
ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী থাকলেও ক্রিকেটে তার নাম অবিস্মরণীয়। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও বোর্ডের অধীনে কাজ করেছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে। হাই পারফরমেন্স ইউনিট গঠনের মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পাইপলাইনের সূচনা হয় তার হাত দিয়ে। এছাড়াও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়াম হিসাবে রূপান্তর থেকে শুরু করে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পেসবান্ধব উইকেট তৈরি, ক্রিকেটকে নিয়ে আরাফাত রহমানের পরিকল্পনা ছিল সুদূর প্রসারী। শুধু তাই নয়, বাংলাদেশের নারী ক্রিকেটের পথ চলাও শুরু হয়েছিল তার হাত ধরে। যখন আমরা মেয়ে ক্রিকেট দল গঠন করার উদ্যোগ গ্রহণ করি, তখন আমি এটা আধুনিক ক্রিকেটের রূপকার মরহুম আরাফাত রহমান কোকোকে জানাই। তাকে জানানোর পরে সে এটা বলল যে আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো, মেয়েরা ক্রিকেট খেলবে, এটা তো অনেক ভালো কথা, অনেক ভালো উদ্যোগ। তো ওই যে মেয়েদের যে পথ চলা, তারপরে কিন্তু তারা আর পিছনে তাকায়নি। ক্রিকেট কূটনীতিতেও আরাফাত রহমানের অবদান ছিল অসামান্য। আমাদের এই স্টেডিয়াম তৈরির ক্ষেত্রে কনসালটেন্ট, তারপরে আমাদের আম্পায়ার্স এডুকেশন, তারপরে আমাদের গ্রাউন্ড স্টাফদের এডুকেটেড করা, সব কিছু কিন্তু তখন অনেক সহজ ছিল। এবং আমাদের অনেক খেলোয়াড়কেও ওরা কোচিংয়ের জন্য অস্ট্রেলিয়াতে ইনভাইট করে নিয়ে গিয়েছিল। তো সব কিছু সম্ভব হয়েছিল আমাদের আধুনিক ক্রিকেটের রূপকার মরহুম আরাফাত রহমান কোকোর কারণে। ক্রিকেট ডিপ্লোমেসিতে তাকে মানে সেরা বলা যায় বাংলাদেশের ইতিহাসে। 12ই আগস্ট 1969 সালে জন্মগ্রহণ করা এই ক্ষণজন্মা মানুষটি দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার আগেই বিদায় নিয়েছেন পৃথিবীর মায়া ত্যাগ করে। রাজনীতি না করেও শুধু রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার কারণে তাকে সইতে হয়েছে ফ্যাসিবাদী শাসনের নির্মমতা। সেই দুঃশাসন কোকোকে মায়ের কাছ থেকে করেছে ছিন্ন, ছাড়তে হয়েছিল প্রিয় স্বদেশ। 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়া থাকাকালে মাত্র 45 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই ক্রীড়া সংগঠক। স্বৈরাচার সরকারের বিধিনিষেধ ভেঙে আরাফাত রহমানের শেষ বিদায়ে মানুষের ভালোবাসার ঢল নেমেছিল ঢাকার রাজপথে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। মরহুম আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিনে তার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভীর নেতৃত্বে সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর শেষে রিজভী গণমাধ্যমকে বলেন, 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এবং ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্যাতন করে কোকোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া সংগঠক। এই ক্রীড়ার উন্নতির জন্য তিনি যে কাজগুলো করছেন, সেটা হচ্ছে যারা ক্রীড়াবিদ হবে শুধু এটাই তার শেষ না, এটাই তার পেশা হবে, এটা দিয়েই তার জীবন জীবিকা হবে। এই ধরনের ব্যবস্থা রাষ্ট্র করবে, সরকার করবে। এদিকে মরহুম আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া সদর 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে দোয়া করা হয়। আফগানিস্তানের আনুষ্ঠানিক সূচি ঘোষণার আরও বেশি অনিশ্চয়তার মুখে পড়ল ভারতের বাংলাদেশ সফর। যদিও সফর বাতিল নিয়ে আনুষ্ঠানিক কিছুই জানা নেই বিসিবির, তবে ভারত না আসলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী। মমিনুর রিপনের রিপোর্ট। ভারতের বিপক্ষে আফগানিস্তানের 3 ম্যাচের টি-20 সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণায় কার্যত বাতিল হতে চলেছে ভারতের বাংলাদেশ সফর। এই সিরিজের প্রথম ম্যাচ 13 সেপ্টেম্বর, যেদিন ভারতের বিপক্ষে ঢাকায় তৃতীয় ও শেষ টি-20 খেলার কথা ছিল বাংলাদেশের। ফলে শঙ্কায় থাকা ভারতের আগমন এখন পড়েছে অনিশ্চয়তার মুখে, যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা নেই বিসিবির। যখন ঘোষণা দেওয়ার মতো একটা স্টেজে যাব, তখন ইনশাল্লাহ আমরা জানাবো। বাট আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি বা এরকম একটা পর্যায়ে আছে। এখনই কি অবস্থায় আছে এটা আমার মনে হয় আরও 2-4 দিন গেলে বা এটা আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো। ইন কেস যদি আমাদের অন্যভাবে চিন্তা করতে হয় স্লটটা নিয়ে, আমরা সেটাও আমাদের প্ল্যানে আছে, আমরা সেটা চিন্তা করব।
2025 সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের কারণে তা একবার পিছিয়েছে, আর একবার পেছানো কিংবা বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। তাতে কিছুটা হলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিসিবি। বাংলাদেশ ভারত সিরিজ অবশ্যই মার্কেটিং পার্সপেক্টিভ থেকে অনেক লুক্রেটিভ একটা সিরিজ সব দিক থেকে, এবং এখানে ধরেন ফাইন্যান্সিয়াল বলেন আদার অ্যাসপেক্ট সব দিক থেকে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, সিগনিফিকেন্ট। তো সেই ক্ষেত্রে যদি কেস সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই, বাট ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে কভার করা যায় কিনা আগামীতে সেটা চেষ্টা করব। বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে 28 আগস্ট ঢাকায় আসার কথা ভারতের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনে নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে আরাফাত রহমান কোকোর অবদানকে স্মরণ করল ক্রীড়াঙ্গন। নানা আয়োজন ও স্মৃতিচারণে উঠে এসেছে বিসিবির ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান কোকোর ক্রিকেট প্রেম এবং ক্রীড়ার উন্নয়নে তার ভূমিকার কথা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির দোয়া মাহফিলে কোকোর সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরা হয়। এ সময় বিসিবির সভাপতি তামিম ইকবাল সহ ক্রিকেট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সময় পেরিয়ে গেলেও ক্রীড়াঙ্গনের মানুষের কাছে মুছে যায়নি কোকোর স্মৃতি। মাঠের ক্রিকেট থেকে সংগঠনের নানা পর্যায়ে তার সম্পৃক্ততার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হন সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর পথচলা ছিল নীরব কিন্তু প্রভাবশালী। সময়ের সঙ্গে তার অনুপস্থিতি আরও স্পষ্ট হলেও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আর ক্রীড়াঙ্গনে রেখে যাওয়া স্মৃতি এখনও মনে রেখেছেন সংশ্লিষ্টরা। আর এর সঙ্গে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। কাদের সহ 7 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ, সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের। দেশে ফের গ্যাস সংকট, গ্রাহক ভোগান্তি চরমে, সরকার অসহায় বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিএনপির ইশতেহার বাস্তবায়ন হলে এসডিজিকেও ছাড়ানো সম্ভব, অর্থমন্ত্রী। ভাতা ক্যাশে জীবনমান উন্নত হয় না। চাকরি হারালেন বিপ্লব রুহানী সহ 6 পুলিশ কর্মকর্তা, কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের অভিযোগ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।